স্বৈরতান্ত্রিক সরকার আমাদের রাজ্যের। কেন বলছি স্বৈরতান্ত্রিক সরকার? কারণ স্বাভাবিকভাবে ডিএ নিয়ে অন্যান্য দাবি নিয়ে আন্দোলন তো করবেই কর্মচারী সমাজ। তারা কি করছে? আন্দোলন করলেই মিথ্যে মামলা, না হলে সাগর থেকে একদম পাহাড়ে বদলি করে দেওয়া, কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তাই আমরা কি সিদ্ধান্ত নিলাম যে এবার আইনি লড়াইয়ে যাব, অর্থাৎ 50% মর্গ ভাতা বাকি থাকার পরিপ্রেক্ষিতে আমরা সেই মামলায় গিয়েছি এবং মামলা বলেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে হবে, সেটা যেমন বলেছে, এবং ডিএ কর্মচারীদের মৌলিক অধিকার সেটাও বলেছে। এই রায় নিয়ে সরকার এসএলপি করেছে। এই এসএলপি না টেকার কথাই অন্তত 99%। এবং এখন পরবর্তীকালে আমাদের যেমন ষষ্ঠ বেতন কমিশন মানে তৈরি হয়ে গেছে এবং আমরা বেতন এবং ভাতা পাচ্ছি, কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনও এখন প্রায় শেষের মুখে। গত 7ই মে মামলা ছিল ডিএ মামলার, কিন্তু মামলার শুনানিটা হয়নি। আগামী বুধবার আবারও মামলাটি উঠতে চলেছে। আপনারা মূল মামলাকারী সংগঠন, আপনাদের ধৈর্য আর আপনারা কত ধৈর্য ধরবেন? এইবার কি কোনো নিষ্পত্তি হবে বলে মনে করেন? হ্যাঁ, দেখুন, মামলাটা 17 বার পরে 18 বার উঠেছে, মানে কজ লিস্টে ছিল, মামলাটা হয়নি। গত বুধবার অর্থাৎ 7ই মে মামলাটা ছিল 3 বিচারপতির বেঞ্চে, কিন্তু ওই দিন মামলাটা শোনা হয়নি। বলেছিল যে আগামী বুধবার অর্থাৎ 14ই মে মামলাটি সেকেন্ড হাফে উঠবে। এখন আমরা লক্ষ্য করলাম যে মামলাটা আগামী বুধবার অর্থাৎ 14ই মে অবশ্যই আছে, কিন্তু এই যে 3 বিচারপতির বেঞ্চ বদলে সেই পূর্বের জায়গায়, অর্থাৎ এই যে বেঞ্চটা মাননীয় জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে উঠতে চলেছে। এখন ঘটনাটা হলো, এখানেও কিন্তু লেখা আছে টু বি টেকেন অ্যাট 2 PM, অর্থাৎ মামলাটা 2টোর সময় শোনা হবে এবং তা সঞ্জয় কারোল এবং মনোজ মিশ্রের বেঞ্চে উঠবে 2:55 পর্যন্ত। কারণ তারপরে ওই একই এজলাসে 3টে থেকে 4টে পর্যন্ত অন্য একটা মামলা আছে। এখন 55 মিনিট অনেকটা সময়, এই 55 মিনিটে যদি শোনা হয় তাহলে মামলাটা অবশ্যই কি পজিশনে থাকবে সেটা আগামী বুধবার বোঝা যাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা হতাশ। কারণ এই যে সর্বোচ্চ আদালত, তারা কিন্তু এর আগে বহুবার বলেছে, এমনকি যেমন এবার বলেছে টু বি টেকেন অ্যাট 2 PM, এর আগেও বলেছে হ্যাঁ টু বি টেকেন হাই আপ অন দ্য বেঞ্চ, সেটাও বলা হয়েছে, টপ আপ অফ দ্য লিস্ট সে কথাও বলা হয়েছে, কিন্তু মামলাটা উঠছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে আদালত মামলাটার গুরুত্ব দিতে চাইছে, কিন্তু মামলাটা শোনা হচ্ছে না। কেন হচ্ছে না? এমনকি অর্ডারেও বলা হয়েছে মামলাটা কেন বারংবার উঠছে, কিন্তু বিচারপতিরা, এর আগে যে বিচারপতি ছিল তিনি, এই মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়, এক্সটেন্সিভ হিয়ারিং শোনা হবে বলে মামলাটি পিছিয়ে দিল। আবার যখন মামলাটা আসলো তখন বলল যে না, মামলাটা লেন্দি হিয়ারিং এর প্রয়োজন আছে, চাই আজকে না অমুক দিন শোনা হবে। কি হচ্ছে? ব্যাপারটা হলো যে এই যে মামলা, আমরা মূল মামলাকারী সংগঠন ঠিকই বলেছেন, যেটা হচ্ছে গত 16 সাল থেকে আজ পর্যন্ত এই মামলা লড়ে যাচ্ছি। দেখুন, খরচ তো আছে, শুধু খরচ তো না, আমাদের যে এই যে যাতায়াত পরিশ্রম, এটাও তো একটা মানে খেসারত দিতে হচ্ছে আমাদের। এখন দেখা যাক, আমরা হতাশ হলে সামগ্রিকভাবে কর্মচারী সমাজ হতাশ হয়ে পড়বে। অনেক কর্মচারী সমাজ হতাশ হচ্ছে, তারা নানা রকম মন্তব্য করছে, আমরা সেই মন্তব্যগুলো দেখছি, কিন্তু আমরা তাদেরকে কিছু মানে ডাইরেক্ট আমরা বলছি না, এটা স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিক কিছু নয়। আমিও যদি সাধারণ কর্মচারী হিসাবে এই ডিএ মামলার প্রতি আকৃষ্ট থাকতাম, আমারও হতাশা হতো, আমিও দু একটা কথা বলতাম। কিন্তু হতাশ হলে আমাদের চলবে না,
আমরা আগামী 14 মে ওই সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবো। আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস এরা থাকবে, সুপ্রিম কোর্টের আইনজীবী রৌফ রহিম থাকবে, শেখর কুমার থাকবে। আমরা এই মামলা যদি ওঠে এবং যদি শোনা হয়, আমাদের দৃঢ় বিশ্বাস এই মামলা একদম ডিসমিস হবেই, আশা করছি। আপনার এই কথার প্রেক্ষিতে পরবর্তী প্রশ্ন রাখবো। এর আগে 3 বিচারপতির বেঞ্চে মামলাটি ছিল, এবার ডিভিশন বেঞ্চে মামলাটি উঠবে, আপনারা ঠিক কতটা আশাবাদী? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হলো আমাদের যে এই যে সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ, প্রথম বেঞ্চটা হলো মাননীয় ওই দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ, মাননীয় দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ। তিনি 23 সালের মে মাসে রিটায়ার করলেন, মানে 22 সালের নভেম্বর থেকে 23 সালের মে মাসে তিনি রিটায়ার করলেন। তিনি রিটায়ার করার পরে মামলাটা চলে গেল আর এক ডিভিশন বেঞ্চে, ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। তিনি জানুয়ারি 25-এ রিটায়ার করলেন। এবার 25/3/25 মানে 25শে মার্চ 2025-এ আবার একটা বেঞ্চ হলো, এই মাননীয় সঞ্জয় কারোল এবং মনোজ মিশ্রের বেঞ্চ। সেখানে 54 নম্বর লিস্টেড হয়েছিল। তিনি মাননীয় সঞ্জয় কারোল, এর আগেও আমি বলেছি, মাননীয় সঞ্জয় কারোল বলেছিলেন যে এই ডিএ মামলাটা সম্বন্ধে আমি ওয়াকিবহাল, তাই ডিএ মামলাটা আমি শুনবো। কবে শুনবো তিনি সেদিনও বললেন, 25 তারিখে বললেন। বলার পর তিনি বললেন এটা 22শে এপ্রিল 2025-এ শুনবো। এবং মাননীয়, আমাদের একটু আশার সঞ্চার হয়েছিল, মাননীয় সঞ্জয় কারোল কেন বলেছিলেন যে ডিএ মামলা ওয়াকিবহাল, কারণ তিনি যেমন ঋষিকেশ রায়ের সঙ্গে বসেছিল, এর আগে দীনেশ মাহেশ্বরীর সঙ্গেও শুনেছিল। অর্থাৎ তিনিও দেখেছেন যে মামলাটা বারবার উঠেছে কিন্তু মামলাটা শোনা হয়নি, তাই তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন যে মামলাটা আমি শুনবো এবং তার পরিপ্রেক্ষিতে যা রেজাল্ট হয়। আমরা তো বলছি, আমরা এখনো বলছি যে আইন মাফিক যা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেবে সেটা মাথা পেতে নেব, কিন্তু সেটা হচ্ছে না কেন? এটার তো একটা সীমা আছে, সীমা তো অতিক্রম করে যাচ্ছে। এখন সেই কারণে আবার সেই পূর্বের বেঞ্চ যিনি বলেছিলেন, মাননীয় সঞ্জয় কারোল এবং মনোজ মিশ্রের যে ডিভিশন বেঞ্চ, 25শে মার্চ 2025 যে মামলাটা শুনবো, সেই মামলাটা তাদের ঘরেই সেই এজলাসে, অর্থাৎ 15 নম্বর এজলাসে দুপুর 2টো থেকে মামলাটা শোনার জন্য ডেলি কজ লিস্টে স্থান পেয়েছে। এখন দেখা যাক ওই দিন মামলাটা শোনা হয় কি হয় না। কর্মচারী সমাজ অনেকেই প্রশ্ন করছে মামলাটা তো 40 নম্বরে গেছে, না 40 নম্বরে তো যাবে কেন, এক থেকে মামলা আছে। ফার্স্ট হাফে মামলাগুলো শুনতে শুনতে তিনি এখানে বলেছে টু বি টেকেন অ্যাট 2 PM, অর্থাৎ 2টোর সময়, অর্থাৎ এই যে আপনার টিফিন আওয়ার্সের পরে 1টা থেকে 2টো পর্যন্ত টিফিন আওয়ার্স, তারপরে তিনি বসবেন। তখন এই 40 নম্বরটা, অর্থাৎ অর্ডার যেটা বলে, এই 40 নম্বর মামলাটা ধরবে, ধরে 55 মিনিট অর্থাৎ 3টে পর্যন্ত, 2টো থেকে 3টে পর্যন্ত তিনি এই মামলাটা শুনবে। তার আগেও শেষ হয়ে যেতে পারে, 2:55 জায়গায় 3টে পর্যন্ত হতে পারে, বা 3টে অতিক্রম করবে না, কারণ ওই এজলাসেই তার একটা স্পেশাল বেঞ্চ আছে, সেই স্পেশাল বেঞ্চে পরবর্তী একটা মামলা শুনবে ওই একই জাজদ্বয়। সেই কারণে 3টে পর্যন্ত, 2:55 মানে 3টেই আমি বলছি, 3টে পর্যন্ত ডিএ মামলাটা শুনবে। এখন আমরা ওই দিনটির জন্য অপেক্ষা করে আছি। সংগ্রামী যৌথ মঞ্চ হরিশ সালভেকে নিয়োগ করবে বলেছিল, আপনার মতামত? দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ একটা অন্য সংগঠন, তারা কি সিদ্ধান্ত নেবে, তারা কাদেরকে তুলবে না তুলবে সেটা আমরা বলবো না এবং বলাটা শোভনীয় নয়। সেটা আপনারা যে ইউটিউবাররা আছেন তারা গিয়ে তাদেরকে প্রশ্ন করুন যে হরিশ সালভে উঠবে, হরিশ সালভে কি সেদিন থাকবে কি থাকবে না, সেটা আপনারা প্রশ্ন করুন। এই ব্যাপারে আমরা কোনো জবাব দেব না। কেন্দ্রীয় সরকারের তো ডিএ দেয়, তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএর তো একটা বিস্তর ফারাক আছে বলেই, বিস্তর ফারাক আছে বলেই তো আমরা ডিএ নিয়ে মামলা করেছি। কারণ 16 সালে যখন
পঞ্চম বেতন কমিশন শেষ হয়ে যায় তখনও আমরা টোটাল ডিএ পাচ্ছিলাম 75%, কিন্তু এই কেন্দ্রীয় সরকার অন্যান্য যে রাজ্য সরকারগুলো তখন তারা পাচ্ছিল 125%। এই 50% ডিফারেন্স থাকার জন্যই আমরা দেখলাম যে এই সরকার, এটা তো মানে স্বৈরতান্ত্রিক সরকার আমাদের রাজ্যের। কেন বলছি স্বৈরতান্ত্রিক সরকার? কারণ স্বাভাবিকভাবে ডিএ নিয়ে অন্যান্য দাবি নিয়ে আন্দোলন তো করবেই কর্মচারী সমাজ, কিন্তু তারা কি করছে? আন্দোলন করলেই মিথ্যে মামলা, না হলে সাগর থেকে একদম পাহাড়ে বদলি করে দেওয়া, কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তাই আমরা কি সিদ্ধান্ত নিলাম যে এবার আইনি লড়াইয়ে যাব, অর্থাৎ 50% মর্গ ভাতা বাকি থাকার পরিপ্রেক্ষিতে আমরা সেই মামলায় গিয়েছি এবং মামলা বলেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে হবে, সেটা যেমন বলেছে, এবং ডিএ কর্মচারীদের মৌলিক অধিকার সেটাও বলেছে। এই রায় নিয়ে সরকার এসএলপি করেছে, এই এসএলপি না টেকার কথাই অন্তত 99%। এবং এখন পরবর্তীকালে আমাদের যেমন ষষ্ঠ বেতন কমিশন মানে তৈরি হয়ে গেছে এবং আমরা বেতন এবং ভাতা পাচ্ছি, কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনও এখন প্রায় শেষের মুখে, তারা এখন পাচ্ছে 53% ডিএ, আমরা পাচ্ছি 18% ডিএ। কিন্তু এই 18% ডিএ কিন্তু অ্যাজ পার সিপিআই অনুসারে না, এটা অ্যাজ পার মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুসারে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন মনে করবে তখন এক কিস্তি দিয়ে আমাদের ছুঁড়ে মারবে। ডিএ তো ভিক্ষার দান না, হক পাও না এবং আইনি পাও না, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার। অর্থাৎ এই যে এখন ষষ্ঠ বেতন কমিশনে এই যে এত ডিফারেন্স, সেটা তো পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে আমাদের পঞ্চম বেতন কমিশনের। এবং সত্যি কথা বলতে কি দুঃখজনক ঘটনা যেটা হচ্ছে, ওই সময় যারা রিটায়ার করেছে, অবসর নিয়েছে, কারো 75, 80, 85 বছর, তারা উদ্গ্রীব হয়ে রয়েছে, অনেকে ইহজগতে নেই, তারা চলে গেছে, তারা আশা নিয়ে চলে গেছে যে ডিএটা পাবো, ডিএটা পাবো, ডিএটা পাবো করে সেই 17 সাল থেকে যখন উচ্চ আদালতে মামলা গেছে, আজকে 25 সাল, অনেকে চলে গেছে, তারা ডিএটা এনজয় করতে পারেনি। এটা দুঃখজনক ব্যাপার। বলি হচ্ছেটা কি? একেবারে শেষ প্রশ্নে আসবো। রাজ্য সরকার তো যেই আইনজীবীদেরকে মানে রাখে, তো তাদেরকে যেই ফিস বা তাদের যেই বেতন তাদেরকে দিতে হয়, তো সেটা হলো একটা কম টাকার অঙ্ক নয়। তো এত টাকার অঙ্ক যখন দিচ্ছে, তো এই টাকায় তো ডিএটাও রাজ্য সরকার দিয়ে দিতেই পারে। ব্যাপারটা কি, ঘটনাটা হলো রাজ্য সরকার এই যে কারি টাকা খরচা করে শুধু যে একজন সুপ্রিম কোর্টে একজন মানে বড় আইনজীবীকে মানে শুনানির জন্য লাগালো তা তো নয়। এখানে যখনই মামলা থাকে অর্থ দপ্তরের অফিসাররা গিয়ে উপস্থিত হয়, এখানকার যে সরকারি আইনজীবীরা আছে তারা গিয়ে উপস্থিত হয়, মাননীয় আইনজীবী অভিষেক মনু সিংভি থাকে, কারি টাকা তার জন্য ব্যয় করতে হয়। এবং সত্যি কথা বলতে কি, আমরা তো সাধারণ কর্মচারী, আমরা এত টাকা পাবো কোথায়? বিচার ব্যবস্থার প্রতিও আমাদের ক্ষোভ আছে, কারণ তাদের তো জানা উচিত যে সর্বোচ্চ আদালতে দিল্লিতে অবস্থিত, সেই দিল্লিতে যাওয়া আসা থাকা, আমরা যে ফিস দিই সেই টাকা সাধারণ কর্মচারী সমাজ এত জোগাড় করবে, আমাদের যেটা খরচা হয় সেটাই অনেক। আর আমাদের ট্যাক্সের টাকায় সরকার মানে খরচা করে যাচ্ছে, এবং মামলাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে কিভাবে তার ভার দিয়েছে এই সরকারি আইনজীবী সহ মানে মাননীয় অভিষেক মনু সিংভির। এবং তিনি এক একটা বার্তা দিচ্ছেন, সেটা আদালত মেনে নিচ্ছে। এক্সটেন্সিভ হিয়ারিং এর দরকার, সঙ্গে সঙ্গে এক্সটেন্সিভ হিয়ারিং এর কথা বলে দিল, মামলাটা হলো না। লেন্থি হিয়ারিং এর প্রয়োজন আছে, মহামান্য বিচারপতি এই মামলাটা অন্য দিন যাতে লেন্থি হিয়ারিং এর প্রয়োজন আছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। কেন আমাদের কথা শুনবে না? কেন আমাদের আইনজীবীদের কথা শুনুন? বারবার বলছে যে আমরা বারবার আসছি, আপনারা শুনুন, আমাদের কথা শুনুন, সরকারের কথা নয় পরে শুনবেন। কে কার কথা শোনে? আমরা বারবার মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে আমরা
অবসরপ্রাপ্ত কর্মচারীরা একটাই আবেদন নিবেদন সবিনয় করেছি যে মামলাটা শুনুন, আইন মাফিক যা হবে সেটা আমরা মেনে নেব। কিন্তু কোনো মানে সদুত্তরই পাচ্ছি না। এবার আশা, দেখুন আমরা আশা ছাড়ছি না, কিন্তু 100% নিশ্চিত হতে পারছি না। তাই আগামী বুধবার কি হবে সেটা আগামী বুধবার ওই স্থানে গেলেই আমরা জানতে পারবো। এর বেশি কিছু আর আমাদের বলার নেই। ভালো থাকবেন, নমস্কার।